শ্রীমা ভাসিত সম্মুখে জীবন কথা পর্ব 22। নলিনীদির সূচিবায়ু রোগের জন্য একবার তিনি শীতের সন্ধ্যায় কোনো অসুচি বোধে সারা রাত বাইরে থাকেন। তার উপর বিরক্ত হয়ে সবাই তাকে সারা রাত বাইরে রেখে দেন তাকে শিক্ষা দেওয়ার জন্য। মাকেও তারা করুণা দেখাতে নিষেধ করেন। মা আপন মনে বলছেন, আহা, নলিনী ছেলে মানুষ, বুদ্ধি কম, বুঝতে পারে না, তাই রাগ করে কষ্ট পায়, আর সকলেও তার উপর বিরক্ত হয়। রাধুর অসুখের কারণে মায়ের রাধুকে নিয়ে দেশে চলে যাওয়া ঠিক হতে মা ঈশানানন্দকে বলছেন, এই অগাধ দরিয়া নিয়ে দেশে যাচ্ছি, তোমার আমার সঙ্গে যাবার কি হবে? তোমরাই সেখানে আমার ভরসা। স্বামী ঈশানানন্দ সানন্দে রাজি হয়। মা বলছেন, তাই বলো বাবা, এই দড়ি টড়ি দেখে নিয়ে জিনিসপত্র সব গুছিয়ে বেঁধে ফেলো। এখন কিছুই গোছানো হয়নি, তোমার অপেক্ষায় বসে থেকে দড়ি গোছাচ্ছিলাম। হ্যাঁ বাবা, যে যার সে তার, যুগে যুগে অবতার, ওরা না হলে আমার এসব কাজ চলে কই? এদের ভরসাতেই রাধুর এ অবস্থায় জঙ্গলে বিপদের মধ্যে রয়েছি। কলকাতায় অমন ডাক্তার কবিরাজের সব সুবিধা থাকতে রাধুর শেষে এখানটাই পছন্দ হলো। আর এক পা গেলেই তো জয়রামবাটি। দেখো প্রভাকর, নবাসনের বৌমাটির মায়ের খুব অসুখ, বয়সও খুব হয়েছে, দেখবার শোনবার কেউ নেই। আহা, তোমরা এর মধ্যে কত কষ্ট করে এসে গেলে, এখন ঠাকুরের যা ইচ্ছে। একবার জয়রামবাটিতে বাড়ির সকলে নিমন্ত্রণ খেয়ে ফিরলে বাড়িতে ফিরে নলিনী দিদি না রেঁধে সকলকে মুড়ি খেয়ে থাকতে বলেন, কিন্তু বড় মামি ভাত রেঁধে সকলকে খাওয়ালেন। পরদিন সে প্রসঙ্গে মা বলছেন, নলিনী রাঁধতে বারণ করলে বউ রাঁধলে একটির মুড়ি বেঁচে গেল, তা না হলে কাল মৃগেন্দ্র বিশ্বাসের মা মুড়ি ভেজে গেছে, আজ আবার তাকে ডাকতে হতো। জ্যেষ্ঠ কি কনিষ্ঠ, যে বোঝে সেই নিষ্ঠ। রাধু নলিনীদির সঙ্গে মাকুর দায়িত্ব মা নিজের উপরে নিয়েছিলেন। মাকুর সুখের জন্য তিনি তার শ্বশুরবাড়ির লোকজনদের সন্তুষ্ট রাখতে বলতেন। তাদের খুব আদর যত্ন না করলে একটুতেই ফোঁস করে। রাধু ও মাকুর প্রায় একই সময় সন্তান সম্ভাবনা দেখা দেয়। মা রাধুকে নিয়ে যখন কোয়ালপাড়ায় রয়েছেন, তখন নলিনীদির হঠাৎ মনে হয় মা রাধুর জন্য অযথা অর্থ ব্যয় করছেন এবং আসন্ন প্রসবা মাকুর দিকে তার যথেষ্ট মন নেই। তাই নলিনীদি মায়ের অনুমতির অপেক্ষা না করে পালকি ডাকিয়ে মাকুকে তার প্রথম ছেলে ন্যাড়া সমেত জয়রামবাটি নিয়ে যান। যাবার সময় মাকে একটি প্রণাম করে যান না। মা বরদা মহারাজকে বলছেন, যাবার সময় ছেলেটাকে পর্যন্ত প্রণাম করিয়ে নিয়ে গেল না। যা হবার তাই হবে, আমি আর কি করি বলো? তবে তোমার বরদা মহারাজের আরও টানা পড়েন বাড়ল, রোজ গিয়ে খবর না আনলে আরও অভিমান বাড়বে। পাগলি মামি ও নলিনী দিদির মধ্যে ছিল অহিনকুল সম্বন্ধ, অথচ দুজনেই মায়ের আশ্রিতা। এই দুজনকে মানিয়ে চলানো বিষয়ে মা বলছেন, যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বই কি, একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয়, যাতে বেশি কিছু খারাপ না হয়। আমি এই যে রাধুর ঘরে তাজপুরে তত্ত্ব পাঠাবো, তা নলিনীর সঙ্গে পরামর্শ করি। ওতে ছোট বয়স, এতে সাপে নেউলে ও তার ভালো দেখতে পারে না, সে ওর ছায়া মারাতে চায় না। কিন্তু আমি যখন নলিনীকে মুরব্বি বানিয়ে তার পরামর্শ চাই, বলি, দেখ নলিনী, কি তোর পছন্দ, এই সব দেখে শুনে বললে, তখন আমি যেসব জিনিসের ফর্দ দিই তাতে সে বলে, ওতে কি করে হবে পিসিমা, ওরা যেমনই ব্যবহার করুক। আর রাধিটা তো একটা পাগল, জ্ঞানগম্য কিছুই নেই, কিন্তু তোমার তো একটা মর্যাদা আছে, তুমি অত ছোট নজর দেখাতে যাবে কেন পিসিমা? তুমি তোমার মতন করে যাও, এই বলে ফর্দ বাড়ায়। আমিও মনে মনে হাসি। ওইটুকু যদি ওকে না জানিয়ে সেখানে তত্ত্ব পাঠাই, অমনি দুজনে তাই নিয়ে কুরুক্ষেত্র বাঁধাবে। দেখো, সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। আমি এই ধিঙ্গি নিয়ে তাদের হাওয়া বুঝে কত সাবধানে চলি, তবু সময় সময় লেগে যায় যেন ওটা হচ্ছে ওদের স্বভাব। কি করব বলো? ভাবি, তার সংসার তিনিই দেখছেন।
জয়রামবাটিতে মামাদের মধ্যে সম্পত্তি ভাগ হওয়ার সময় মা কোন ঘরে থাকতে চান জানতে চাওয়া হলে মা বলেন, ইঁদুরে গর্ত করে সাপ সেই গর্তে বাস করে। তাকে দ্বিতীয়বার প্রশ্ন করা হলে বলেন, দুদিন প্রসন্নের ঘরে, দুদিন কালীর ঘরে থাকব। মায়ের কাকা নীলমাধব তার জীবনের শেষ কয় বছর মায়ের তত্ত্বাবধানে থাকতেন। মা সব ভালো ভালো জিনিস আগে থেকে তাকে খাওয়াতেন। এতে কেউ কেউ আপত্তি করলে মা বলেন, বাবা খুড়োর আর কদিন, এখন স্বাদ মিটিয়ে দেওয়াই ভালো। আমরা তো অনেক দিন বাঁচব, অনেক খেতে পাবো। পাগলি মামির জ্বালাতনে অতিষ্ঠ হয়ে মা বলছেন, হয়তো কাঁটা শুদ্ধ বেলপাতা শিবের মাথায় দিয়েছি, তাই আমার এই কণ্টক হয়েছে।